এভরিওয়ান, আজকের ভিডিওটা হতে চলেছে একদমই অন্যরকম। আজ আমরা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে। এতদিন তোমাদের ট্রেন জার্নি, ফ্লাইট জার্নি অনেক কিছু শেয়ার করেছি। এবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে রোড ট্রিপ টু পুরুলিয়া। মানে এই জার্নিটা পুরোটাই হতে চলেছে একটা সিনেটিক, ফান আর আনফরগেটেবল মুভমেন্ট। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ আজ আমি পুরো রোড ট্রিপের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘড়িতে এখন বাজে সকাল 4:30। গাড়ি স্টার্ট দিলাম যাতে একটু বেলাবেলি নাগাদই আমরা পুরুলিয়াতে পৌঁছে যেতে পারি, কারণ আমাদের হাতে সময় ছিল খুবই কম। বলে রাখা ভালো, পুরুলিয়া যাওয়ার জন্য দুটো রুট আছে। একটি হলো হাওড়া পাঁশকুড়া হয়ে, আর আরেকটা হলো ব্যারাকপুর রোড হয়ে। আমরা দুটো রুটেই এক্সপিরিয়েন্স করেছি, তবে কোন রুটে যাওয়া বেশি ভালো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমরা যাওয়ার দিন গেছিলাম পাঁশকুড়া রোড দিয়ে, কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিল টাইমটা খুবই কম লাগবে, সেই ভেবেই আমরা ওই রোড দিয়ে গেছিলাম। কিন্তু গিয়ে দেখি ওখানে রাস্তায় কাজ হওয়ার জন্য আমাদের একটু ঘুরে যেতে হয়েছিল, সেই জন্য টাইম মোটামুটি একই লেগেছিল। আমি সাজেস্ট করব তোমরা যদি দেরিও হয় তাও ব্যারাকপুর রোড ধরেই যেও, কারণ ওই রোডের রাস্তা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি তাড়াতাড়িও তোমরা পৌঁছে যেতে পারবে। কলকাতা টু পুরুলিয়া রোড কোথাও যদি স্টপ না নাও তাহলে মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, আর যদি স্টপ বেশি নাও তাহলে সেক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টাও লেগে যেতে পারে। যেহেতু আমরা স্টপ খুবই কম নিয়েছিলাম, 1 থেকে 2টো স্টপ নিয়েছিলাম, সেই জন্য আমাদের পৌঁছাতে মোটামুটি 7.5 ঘন্টা মতো লেগেছিল। পুরুলিয়া যেতে মোটামুটি 7টা ডিস্ট্রিক্ট ক্রস করতে হয়। যারা শান্ত জঙ্গল ও পাহাড় ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি হলো পারফেক্ট। আর পুরুলিয়া যাওয়ার পথেই পড়বে বেলপাহাড়ি। বেলপাহাড়ে ঢুকতেই রাস্তার ভাইব পুরোই চেঞ্জ হয়ে যায়। চারদিকে ঘন জঙ্গল, লাল মাটির রাস্তা, একদম সিনেমেটিক ফিল। তো বন্ধুরা, শীতের আমেজে একটা হিডেন জেম হলো এই পুরুলিয়া। যারা ক্রাউড এড়িয়ে নেচারের কাছে চলে যেতে চাও তাদের জন্য এটাই হলো একটা পারফেক্ট ডেস্টিনেশন। তো তোমরা দেরি না করে শীতের ছুটিতে অবশ্যই পুরুলিয়া চলে যাবে। অবশেষে আমাদের 7.5 ঘন্টার অপেক্ষার অবসান ঘটল। ঘড়িতে এখন বাজে সকাল ঠিক 9টা বেলাই হয়ে গেছে, বেলা 12টা। আমরা চলে এসেছি পুরুলিয়া। আমরা পুরুলিয়াতে যে হোটেলটিতে ছিলাম সেটা ছিল বাঘমুন্ডি সার্কিটে, হোটেল অম্বিকা রেসিডেন্সি। তোমরা পুরুলিয়া এলে এই হোটেলটিতে অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারো, কারণ হোটেলটির সমস্ত ফুডিং, লজিং সমস্ত কিছুই ছিল খুবই ভালো। আমি রিভিউ হিসাবে তোমাদেরকে সেটা দিলাম। আর হোটেলের যদি ফোন নাম্বার জানতে চাও সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এই হোটেলে ফুডিং প্লাস লজিং দুটোই আছে। চলো যাওয়া যাক। গাড়ি পার্ক করে আমরা যাচ্ছি রুমের উদ্দেশ্যে। এখানে এলে তোমার হোটেল কম মনে হবে তুমি একটা বাড়িতেই এসেছো। এবার হোটেলের যে রুমটিতে আমরা ছিলাম সেই রুমটার ট্যুরটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে 2 জোড়া বেড রয়েছে, 4 জন মতো শুতে পারবে। আর উল্টো দিকে রয়েছে একটা বেসিন, তার পাশে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, আর উল্টো দিকে রয়েছে ওয়াশরুম। আমাদের যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছে, সেজন্য আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। চলো লাঞ্চে যাওয়া যাক। লাঞ্চের মেনুতে সে তো এলাহি আয়োজন। ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত বড়া, স্যালাড, ডাল, পোস্ত, আলু পটল, চিকেন, রুই মাছ, চাটনি, পাঁপড়, আর কমপ্লিমেন্টারি ছিল আইসক্রিম, যেটা আমি কোনো হোটেলে দেখিনি। প্রতিটি খাবারই ছিল অসাধারণ, আর দামও ছিল খুব রিজনেবল।
এবার খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। হোটেল থেকে খয়রাবেড়া ড্যাম আর খয়রাবেড়া লেক ছিল খুবই কাছে, সেই জন্যই আমরা তাড়াতাড়ি ওখানে সানসেট দেখতে চলে গেলাম। পুরুলিয়ার বুকে লুকিয়ে থাকা এক শান্ত জায়গা হলো এই খয়রাবেড়া ড্যাম। চারদিকে ছোট ছোট পাহাড় আর মাঝে এই ড্যাম, যেন ছবির মতো সুন্দর। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। বর্ষাকালে এলে এই ড্যামগুলোতে জল অনেক বেশি থাকার দরুন ড্যামকে আরও সুন্দর লাগে। যেহেতু আমরা শীতে এসেছি তাই আমাদের জন্য ড্যামটি একটু ফাঁকাই ছিল আর ড্যামটির জলও একটু কমই ছিল। এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য চড়িদা বা মুখোশ গ্রাম। পুরুলিয়ার এই গ্রামটি বিশেষভাবে পরিচিত তার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের মুখোশের জন্য। মুখোশগুলি মাটি, কাগজ, কাপড় আর প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা হয়। এখানে দেব দেবী, অসুর, বিভিন্ন প্রাণী, পৌরাণিক চরিত্রের নকশা দেখা যায়। এখানে চৈত্র মাসে ছৌ নাচের অনুষ্ঠান যেহেতু বেশি হয়, এই জন্য এই গ্রামটি তখন পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। এই গ্রামের প্রতিটা জায়গায় প্রত্যেকটা বাড়িতেই প্রায় মুখোশ তৈরি হয়। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর প্রত্যেকটা মুখোশের বিভিন্ন রকম দাম রয়েছে, ছোট থেকে শুরু করে বড় তোমরা বিভিন্ন টাইপের মুখোশ পেয়ে যাবে। যদি কেউ মনে করো বাড়ির জন্য, ঘরের সাজানোর জন্য তোমরা মুখোশ কিনে নিয়ে যেতে চাও, সেটাও কিনে নিয়ে যেতে পারো। এছাড়া মুখোশের তৈরি বিভিন্ন জুয়েলারিও ওর বাইরে বিক্রি হচ্ছিল, সেখান থেকেও আমরা কিছু কিনেছিলাম। এছাড়াও আমরা মুখোশ গ্রামে গিয়ে দু তিনটে মুখোশ মোটামুটি কিনেছিলাম বাড়ির জন্য। মুখোশগুলো ছিল খুবই সুন্দর, তোমরা যদি চাও ঘরে নিয়ে গিয়ে খুব ভালো করে টাঙিয়ে রাখতে পারো। এখানে দেবদেবীর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন টাইপের মুখোশ তোমরা পেয়ে যাবে, যেটা পছন্দ সেরকমটাই নিতে পারো। এবার আমরা মুখোশ গ্রাম ঘুরে দেখে তারপরে যাব আমরা হোটেলের উদ্দেশ্যে, কারণ সন্ধে হয়ে আসছে, প্রায় সন্ধে হয়েই গেছে বলতে গেলে। সন্ধে এখন বাজে 6টা 6:30 মতো। তো এখন তো আর কিছু দেখার নেই, সব কিছু বন্ধ, সেজন্য আমরা চলে যাব হোটেলে ডিরেক্ট। চলো মুখোশ গ্রামটা ঘুরে আমরা যাই হোটেলের উদ্দেশ্যে। চড়িদা গ্রাম ঘোরার পরে আমরা চলে যাচ্ছি এবার হোটেলে, হোটেল অম্বিকা রেসিডেন্সিতে। চলো ব্লগটা আজ এই পর্যন্তই। এর নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই। আর ভালো লাগলে ব্লগটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলে যাবে না। থ্যাংক ইউ।